দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দূর আলাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। গত কয়েক বছর ধরে ডলার সংকট, ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতি সহ নানাবিধ টানাপোড়েনে দেশের অর্থনীতি, যার অন্যতম কারণ অর্থ পাচার। স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসনের অভাব আর চোরাচালান সহ নানাবিধ পন্থায় বাংলাদেশ থেকে প্রতি বছর পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা। বিভিন্ন তথ্য উপাত্ত বলছে আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকে প্রায় ১৭.৫ লাখ কোটি টাকা পাচার হয়েছে। সরকারের অন্তত ৭টি নজরদারি সংস্থা থাকার পরও সবার নাকের ডগায় এই বিপুল অঙ্কের টাকা চলে গেছে বিদেশে। তবে এই পাচার শুধু ব্যক্তি উদ্যোগী নয়, দেশের একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি ব্যাংকের মাধ্যমেও হয়েছে। সিপিডি বলছে গেল প্রায় ১.৫ যুগে দেশীয় ১৯টি ব্যাংক ২৪টি ঋণ কেলেঙ্কারির মাধ্যমে প্রায় ১০০,০০০ কোটিরও বেশি টাকা পাচার করেছে বিশ্বের বিভিন্ন দেশে। একসময় বাংলাদেশ থেকে অর্থ পাচারের জনপ্রিয় গন্তব্য ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কানাডা সহ কর স্বর্গখ্যাত কিছু দ্বীপরাষ্ট্র। তবে গত কয়েক বছরে অর্থ পাচারের গন্তব্য বদলে গেছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সহ মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া বা পূর্ব ইউরোপের দেশগুলো অর্থের নিরাপদ গন্তব্য হয়ে উঠছে। এসব দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে কতটা হার্ড লাইনে অন্তর্বর্তীকালীন সরকার? চাইলেই কি ফেরত আনা সম্ভব পাচার হওয়া টাকা? এসব নিয়ে আলোচনায় আজ দুরালাপে বাংলাদেশ থেকে যুক্ত আছেন ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আর যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে যুক্ত আছেন রাটগার্স বিজনেস স্কুলের ফিনান্স ও ইকোনমিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর মাহমুদ হাসান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দূরালাপে। আমি শুরু করতে চাই, আপনারা নিশ্চয়ই শুনেছেন সাবেক প্রধানমন্ত্রী যিনি এখন ভারতে আছেন পলাতক, তার ফোনালাপ লিক হয়েছে। সেখানে একটি অংশ তিনি বলছেন, একটি অংশে রূপপুর পারমাণবিক প্রকল্পের সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলছেন ১৩ বিলিয়ন ডলারের মধ্যে ৫ বিলিয়ন নেয়ার যে অভিযোগ, দেশের মানুষ কি গাধা, বোঝে না? এই টাকা মালয়েশিয়ায় রাখলে উঠায় নিয়ে আসুক, কোকোর টাকা আনছি না। এই বক্তব্য আসলে সম্প্রতি কেবল লিক হলো, তাই এই বিষয়ে কথা বলছি। একটু বলবেন যে আসলে এই টাকা কিভাবে গেল, কত টাকা গেল জানা সম্ভব এবং ফিরিয়ে আনা কি আসলেই সম্ভব? প্রশ্নটা কাকে করলেন তো জি জি, আমি যদি শুরু করি ডক্টর শাহাদাত সিদ্দিকী, আপনার কাছ থেকে। শাহাদাত হোসেন সিদ্দিকী। জি, ধন্যবাদ আপনাকে এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার জন্য। আসলে প্রকৃতপক্ষে আমরা যদি পাচার হওয়া টাকা নিয়ে কথা বলি, তাহলে বিগত ১২ বছরে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পাচার হওয়া টাকা দেশে আসেনি। শুধুমাত্র আমরা তথ্য পেয়েছি পত্র পত্রিকায় বিভিন্ন উৎস থেকে, কিন্তু তার প্রামাণিক দলিল যে সত্যিকার অর্থেই গিয়েছে সেই জায়গাগুলোর কিন্তু এখনো অভাববোধ রয়েছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর প্রথমেই যে মানি লন্ডারিং নিয়ে, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা নিয়ে কথা বলছেন, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কোত্থেকে আনবেন, কে মানি লন্ডারিং করেছে, সেই জায়গাগুলো কিন্তু এখনো সুস্পষ্ট হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের যে গবেষণামূলক কার্যক্রম আছে এবং বিভিন্ন ধরনের যে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেটেড রিপোর্ট জিএফআই, এই জায়গাগুলো থেকে এবং বাংলাদেশের সিপিডির কিছু তথ্য, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের নিউজ, যে ডেইলি নিউজ পেপার গুলো আছে, তারা যে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে, তার মাধ্যমে আমরা আসলে কিছু তথ্য পেয়ে থাকি এবং তখন আমরা ধারণা করে থাকি। এবং একই সাথে আমি বলতে চাই যে এই পাচার হওয়া অর্থ যদি বলেন, তাহলে ২০১২ সালের ১২ বছরে আসে নাই, কিন্তু ২০১২ সালে প্রথমে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন সিঙ্গাপুর থেকে ২০ লাখ ডলার সিঙ্গাপুরিয়ান ডলার ফিরে আসছিল। তারপরে কিন্তু আর সরকার, আওয়ামী লীগ সরকার আর কোনো ধরনের কাজ করে নাই। এবং বরং এখন যে লেখাগুলো হচ্ছে, আসলে বিগত যদি দুদকের কথাই বলেন, দুদক যে উদ্যোগটা নিয়েছে, বলছে যে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যে সকল অর্থ পাচার হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে এবং কিভাবে ফিরে আনা যায় তার জন্য ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এর ২ জন প্রতিনিধির সাথে ৯ সেপ্টেম্বর বৈঠক করেছেন। এখন প্রশ্নটা হচ্ছে,
ফিরিয়ে আনা টাকা ফিরিয়ে আনাটা অনেক কঠিন ব্যাপার। সেই কঠিন ব্যাপারগুলোর জন্য যে ফর্মালিটি প্রয়োজন সেটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের, সেই সময়টুকুই কিন্তু আমরা জানি না যে এই সময়ের মধ্যে এই সমস্ত কার্যক্রমগুলা, উদ্যোগগুলা, কমিটিগুলা নিয়ে প্রমাণ সাপেক্ষে, আপনি প্রমাণ না করে কিন্তু ওই দেশের সাথে চুক্তিতে যেতে পারবেন না। কথা হচ্ছে প্রথমত হচ্ছে আইনগত জায়গাটা, এবং ফেডারেল এফবিআই এর যে দুইজন প্রতিনিধি ছিলেন বৈঠকের সারাংশ যদি দেখেন, বলেছেন যে তারা লিগাল দিকটাকে তারা সাহায্য করবেন। তার মানে কি আইনগত, তার পূর্বে কিন্তু তাদের আইনগত প্রমাণটা দরকার যে আসলে হু আর দে, তা ব্যক্তিগুলাকে আইডেন্টিফিকেশন, এবং সেটা কোর্টের সাপেক্ষে প্রমাণ করতে হবে। দেন কিন্তু একটা বিষয় আসবে যে আমার যে সকল দেশের কথা আপনিও আপনার উপস্থাপনায় বললেন, আমরা জানি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং, এই সমস্ত রাষ্ট্রগুলো এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ওই সমস্ত জায়গাগুলোতে অর্থ পাচার হয়, তখন কিন্তু তাদের সাথে একটা দ্বিপাক্ষিক চুক্তি সরকারকে কতটুকু সহযোগিতা করে, অর্থাৎ ইন্টার গভর্নমেন্ট এজেন্সি বাইল্যাটারাল এক মানে চুক্তিগুলা সম্পাদন হলে তখন কিন্তু প্রকৃতপক্ষে আসলে কত টাকা কিভাবে গেল সেই জায়গা থেকে পাওয়া সম্ভব এবং ব্যবস্থা নেওয়া সম্ভব বলে আমি মনে করি। কিন্তু আমি প্রথমেই জোর দিব আসলে প্রমাণ দেশে যে সত্যিকার অর্থেই গিয়েছে, কোন এজেন্সির মাধ্যমে গিয়েছে, কোন ব্যাংকের মাধ্যমে গিয়েছে, কিভাবে গিয়েছে, কোথায় গিয়েছে, এবং তারা কি সেটা ব্যবসায় বিনিয়োগ করেছে নাকি তারা অন্যান্য সম্পদের বিনিয়োগ করেছে, বাড়ি কিনেছে, সেই সমস্ত জায়গাগুলোকে আগে নির্ধারণ করাটা জরুরি বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ জনাব শাহাদাত হোসেন। আমি জনাব ফারুক মঈনুদ্দিন আপনার কাছেও আসলে জানতে চাই যে কোন দেশে গেছে সেই তথ্যগুলো জানা দরকার বলছিলেন জনাব শাহাদাত হোসেন। আপনার কাছে আসলে জানতে চাই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিবৃতি দিয়ে বলছেন যে হাসিনা সরকারের আমলে পাচার হওয়া অন্তত 1 লাখ কোটি টাকা ফিরিয়ে আনবেন। এই ফিরিয়ে আনার প্রক্রিয়াটা আপনার কাছে কেমন মনে হয়? বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে ফিরিয়ে আনার বিষয়ে উচ্চ আশা করব না, তবে শক্তভাবেই ধরবো। মানে এই টাকা ফিরিয়ে আনা কি একটা উচ্চ আশা? শক্তভাবে ধরলেই কি ফিরিয়ে আনা সম্ভব? জনাব ফারুক মঈনুদ্দিন। হ্যাঁ, ধন্যবাদ। এই যে ফিরিয়ে আনার চেষ্টা করা কিংবা উচ্চ আশা করা, সেটার মূল বেসিসটা হচ্ছে কাজটি খুবই কঠিন, সময় সাপেক্ষ এবং এবং তবে অসম্ভব বলে আমি মনে করি না। কারণ কথা হচ্ছে যে আমরা জানি 2012 সালে অল্প কিছু টাকা ফেরত এসেছিল থেকে, এই কত 20-21 কোটি ডলার টলারের কিছু হবে, যাই হোক। তো সুতরাং সেটি খুব ঢাকঢোল পিটিয়ে প্রচার করেছিল, রাজনৈতিক একটা উদ্দেশ্য ছিল সেখানে, এটা আমরা সবাই জানি। কিন্তু বিষয়টি হচ্ছে যে ডক্টর সাদত একটু আগে যে কথাগুলো বললেন, যে এখানের মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আইনগত বিষয়টি। কারণ আমরা বাইরের কোনো দেশ থেকে চাইলেই যে টাকা ফেরত দেবেন তা নয়। আমরা তাহলে অনেক কিছু তো পারছি না। এই যে বঙ্গবন্ধু হত্যার খুনিরা একটা দেশে আছে, আমরা পারিনি, সুতরাং সেটা অন্য বিষয়। প্রথম বিষয়টি হচ্ছে যে একদম প্রথম যেটা পূর্ব শর্তে, সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা। এখন আমরা যদি স্মরণ করতে পারি, পার্লামেন্টে আগের অর্থমন্ত্রী তিনি কিন্তু সাংবাদিকদেরকে বলেছিলেন, আগের অর্থমন্ত্রী, যে আপনারা পাচারকারীদের লিস্ট দেন, তালিকা দেন আমাদের কাছে, তাই না? তার মানে কি সাংবাদিকরা তালিকা দিলে অর্থমন্ত্রী সাহেব তার উপরে অ্যাকশন নেবেন। তার মানে স্পষ্টই বোঝা যাচ্ছে সরকারি অনীহা ছিল, রাজনৈতিক সদিচ্ছা ছিল না। এখন কথা হচ্ছে সদিচ্ছা যদি থাকে, সরকারের যদি সদিচ্ছা থাকে, দ্বিতীয় বিষয়টি যেটি হচ্ছে যে দেশগুলোর সাথে বাংলাদেশের পারস্পরিক চুক্তি স্বাক্ষর করা, এবং সেটি আপনার অর্থ পাচার রোধে যে আইনটি আছে, মানি লন্ডারিং আইন 2012, সেখানে কিন্তু স্পষ্ট প্রভিশন আছে যে বিদেশের সাথে চুক্তি করতে হবে, চুক্তি করা যাবে, তার মানে আইন আছে। এখন কথা হচ্ছে যে যেহেতু সরকারের সদিচ্ছা ছিল না, চুক্তিগুলো করা হয়নি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে সবগুলো আমাদের দেশও যে এগবন্ড গ্রুপের মেম্বার, এগবন্ড গ্রুপ হচ্ছে বিভিন্ন দেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গুলোর একটি গ্রুপ। তারা পারস্পরিক সহযোগিতা করবে অর্থ পাচার করা, এইসব ব্যাপারে তথ্য ইত্যাদি দিয়ে, তথ্য উপাত্ত দিয়ে। সুতরাং বাংলাদেশ এগবন্ড গ্রুপের সদস্য, সেটি প্রথম বাধাটি নেই। এরপরে বিষয়টি হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টি হবে, সেটি হচ্ছে প্রমাণ করা। হয়তো শনাক্ত করা যাবে তারা অর্থ পাচার করেছেন,
কিন্তু প্রমাণটি চাইবে হচ্ছে বিদেশি আমাদের কাউন্টার পার্ট কান্ট্রি যারা আছে, তারা তো অনেক বেশি আইন আইন কানুন মেনে চলে। আমাদের দেশের মতো তো আইনের ব্যত্যয় ওখানে করে না, সুতরাং সেই আইনটা তাদের বলবে যে আমাদের প্রমাণ দাও। এই প্রমাণ করাটাই আসলে কঠিন হবে, শনাক্ত করা হয়তো কঠিন নয়। আমরা বেগম পাড়ার কথা বলি, আমরা মালয়েশিয়ার সেকেন্ড হোমের কথা বলি, এগুলো যে শনাক্ত করা একেবারে কঠিন তা নয়, কিন্তু প্রমাণ করাটা একটু কঠিন হবে, তবে অসম্ভব হবে তা নয়। সুতরাং এই বিষয়টি সম্পূর্ণ বিষয়টি নির্ভর করবে সরকারের সদিচ্ছা এবং তার উদ্যোগের উপরে। যে উদ্যোগটা প্রমাণ করাটা কঠিন কেন জনাব ফারুক মাহমুদুদ্দিন? প্রমাণ করাটা কঠিন হবে এই কারণে যে আপনাকে তাদের কাছে দালিলিক প্রমাণ দিতে হবে যে পাচার করে টাকা নিয়ে গেছে। এখন কথা হচ্ছে একটি মনে করেন দালিলিক প্রমাণ যদি না থাকে তাহলে কিভাবে প্রমাণ করা যায়, সেটি হচ্ছে অন্য একটা নেগেটিভ সাইড দিয়ে। মনে করেন আমরা তাদেরকে বলতে পারি যে বাংলাদেশ থেকে বৈধভাবে কেউ বাইরে কোনো প্রপার্টি কিনতে পারে না। তাই যদি হয় তাহলে বাংলাদেশে যারা ওখানে প্রপার্টি কিনেছে বিভিন্ন দেশে, তাহলে সেই প্রপার্টির টাকাটা এখান থেকে কিভাবে গেল। এখন এখানে দেখেন আরেকটি বিষয় আছে, আমরা শুধু আমাদের দেশের কথা বলি, আমরা যে মানি লন্ডারিং আইন যেটা বলি, কিংবা আমাদের যেসব কাউন্টার পার্ট দেশ আছে তাদেরও তো ভূমিকা আছে। তারা তো জানে যে বাংলাদেশ থেকে কেউ বৈধভাবে বাংলাদেশের কোনো নাগরিক এখান থেকে টাকা নিয়ে গিয়ে বিদেশি প্রপার্টি কিনতে পারে না। তাহলে আমরা যখন মানি লন্ডারিং এর কথা বলি, সেইটা শুধু আমরাই বলি, কিন্তু যারা আমাদের কাউন্টার পার্ট কান্ট্রি, যারা আমাদের দেশে অর্থ পাচারকারীদেরকে আশ্রয় দিচ্ছে, তাদেরকে সম্পত্তি কেনার সুযোগ দিচ্ছে, তাদের ভূমিকাটা কোথায়? তারা কোনো এই প্রশ্নটা করছে না। তুমি তো বাংলাদেশের নাগরিক, তুমি তো বাংলাদেশ বিদেশে প্রপার্টি কেনার জন্য তুমি যে ইনভেস্ট করছো সেটি তুমি কি বৈধভাবে এনেছো কিনা, এই প্রশ্নটি যদি করে, তাহলে তারা যদি করে, তাদের ভূমিকাটা আমি বলছি, তাহলে কিন্তু এখানে ব্যাপারটাকে ডাবল স্ট্যান্ডার্ডের মতো। তারা আমাদের হচ্ছে অনেক ব্যাপারে আমাদেরকে জ্ঞান দেয়, সবক দেয়, আমাদেরকে পরামর্শ দেয়, কিন্তু এই বিষয়টা তো আমাদেরকে তারা সাহায্য করে না। কিংবা এটা যদি করতো যে ঠিক আছে আমাদের দেশেও কোনো অন্য দেশের কোনো অবৈধভাবে সম্পদ আমাদের দেশে আমরা বিনিয়োগ হতে দিব না কিংবা আনতে দিব না, তাই যদি হতো তাহলে আজকে এই পাচার করা যে স্বর্গরাজ্যগুলো যদি এইভাবে বন্ধ হয়ে যেত, তাহলে কিন্তু আপনার প্রবণতাটা কমে যেত। সুতরাং এখানে এসে আমাদের সরকারের সদিচ্ছা লাগবে, আবার বিদেশি যারা কাউন্টার পার্ট কান্ট্রি গুলো আছে তাদেরও সদিচ্ছা লাগবে। আর প্রমাণের কথা যেটা আপনি বলছেন, এটা একটু কঠিন হবে, কারণ কথা হচ্ছে যেই প্রক্রিয়ায় টাকাগুলো যায় সেটি কিন্তু আসলে প্রমাণ করা কঠিন। যে আমাদের আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং করে, তবে কঠিন হবে, তবে অসম্ভব নয়, কিছুটা সম্ভব। তবে আমি সেটাই বলছি, উভয় দেশের মধ্যে আগে একটা মতৈক্যে পৌঁছাতে হবে যে আমাদেরকে তারা সাহায্য করবে। আমরা প্রমাণ হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমরা দিতে পারবো, কোনো কোনো ক্ষেত্রে দিতে পারবো না। আমরা শুরু করি, একটা দুটো প্রমাণ দিয়ে শুরু করি। এখন সরকারের যেহেতু সদিচ্ছা আছে, আমাদের মনে হয় হয়তো কিছু একটা হবে। জনাব আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন কাউন্টার পার্ট দেশগুলো যারা আছে তাদের আইন কানুন অনেক শক্ত, সেই আইন কানুন বিষয় বা সেই দেশগুলোর নীতিগুলো কি, সেই বিষয়ে আমি ডক্টর মাহমুদ হাসান আপনার কাছে জানতে চাইবো। তবে তার আগে আপনার কাছ থেকে একটু মন্তব্য জানতে চাই যে আপনার কি মনে হয় দেশ থেকে যে টাকা পাচার হয়ে গেছে, যে বিশাল অঙ্কের কথা আমরা শুনতে পাচ্ছি, আসলে সেটি ফিরিয়ে আনা কি খুব উচ্চ আশা, যেটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন, শক্ত করে ধরলে সেটি ফিরিয়ে আনা সম্ভব কিনা, আপনার কি মনে হয়? আমাকে বলছেন? আমি বলবো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। আমার আগের দুই বক্তা আসলে আমার অনেক প্রবলেম সলভ করে দিয়েছেন। ওনারা প্রবলেম বলেছেন, আবার সলিউশনে বলেছেন, দুজনেই কিন্তু বলেছেন, ইঙ্গিত দিয়েছেন। তো আমি আপনাকে একটু একটু ব্যাক আপ করে বলতে চাই যে এটা তো একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে এত টাকা বাইরে চলে গেল, পাচার হয়েছে, আসলো কি করে। এখন যদি আপনি দেখেন একটু টাকাটা কিভাবে আসে, কয়েকটা উপায় আছে। ফারুক সাহেব কিছু বলেছেন, ডক্টর সদস্য বলেছেন যে ওভার ইনভেস্টিং, ইনভেস্টিং বলছেন, ব্যাংকিং বলছেন, অনেকে আবার যারা প্যাসেঞ্জার্স থ্রু দি এয়ারপোর্ট তারা কিছু টাকা আনে। তো আপনি যদি দেখেন যারা প্যাসেঞ্জাররা আসছে, ঢাকা থেকে চলে আসছে, ব্যাগ ভর্তি করে টাকা ডলার নিয়ে আসছে, এটা একটা হতে পারে একটা। আর ওভার ইনভেস্টিং, আন্ডার ইনভেস্টিং হতে পারে একটা, এটা পসিবল। আর হতে পারে আপনার থ্রু দি ব্যাংকিং চ্যানেল, প্রপার চ্যানেল। তো সবগুলোই পসিবল। তো তার মধ্যে আপনি এই তিনটা বললাম, আরো উপায় আছে, আরো অনেকগুলো অ্যাভিনিউ আছে, তার মধ্যে এই তিনটা মেজরের মধ্যে। তো যারা নাকি এয়ারপোর্ট দিকে আসে, যদি আপনি সারা বছর টাকা অ্যাড করেন, একেবারে নগণ্য কম্পেয়ার টু যেগুলো চলে গেছে থ্রু দি ব্যাংকিং সিস্টেম, থ্রু দি প্রপার চ্যানেল, দ্যাট ইজ এ মেজর
লায়ন শেয়ার চলে গেছে থ্রু দি ব্যাংকিং সিস্টেম। আমি কারণটা আপনাকে বলি। যারা ক্যাশ টাকা নিয়ে আসে, মনে করেন একজন আমেরিকাতে আসলো, এসে এখানে যদি ডলার নিয়ে এসে কি করবে? ডলার নিয়ে তো সেই ব্যাগ ভর্তি রাখতে পারবে না। আপনি যখন ঢুকবে এখানে এয়ারপোর্টে জেএফকেতে বা হোটেল যেখানে এন্ট্রি করে, সেখানে কিন্তু ইয়ে আছে, কিন্তু এফবিআই বসে আছে। দেন এক্স্যাক্টলি আপনি কত নিয়ে আসছেন, স্ক্যানিং, আপনার অল লাগেজ তারা স্ক্যান করতেছে। তো জিজ্ঞাসা করবেন তুমি কত টাকা নিয়ে আসছো, এত টাকা তুমি আনলে কোথেকে? তো আপনার অনেকগুলো লুপহোল আছে। একে তো ঢাকা এয়ারপোর্ট থেকে লিভ করা একটা প্রবলেম, সেখানে স্ক্যানিং হচ্ছে। যারা নাকি আপনার সেই কানেক্টেড লোকজন, তারা হয়তো ওগুলো পার হচ্ছেন, কিন্তু জ্যাফকে এসে আপনি এগুলো পারবেন না, আপনাকে স্ক্যান ট্যান করবেন। বাট এনিওয়ে, তা যদিও তারা নিয়ে আসে মনে করেন, তো যখন নিয়ে যায় ব্যাংকে, সাপোজ এই লোকের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, বা তার ছেলের আছে, বা তার ওন ব্যাংক যার আছে, তার বন্ধুর একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। টাকা নিয়ে গেলে ব্যাংকে জিজ্ঞাসা করবে, যদি ইফ ইট লার্জ অ্যামাউন্ট, জিজ্ঞাসা করবে টাকা কোথেকে আসছে, কিছু টাকা এটা। আমরা যখন টাকা ডিপোজিট করি আমার অ্যাকাউন্টে, ইফ ইট ইজ লার্জ অ্যামাউন্ট, জিজ্ঞাসা করবে ওয়ার ইজ দ্য মানি কেম ফ্রম, ওয়ার ইজ ইট। তো ইউ হ্যাভ টু শো এভিডেন্স, একটু পেপার দেখাতে হবে যেটা এটা এইভাবে টাকাটা এসছে, এটা এই টাকাটা এটা। তো যারা টাকা ক্যাশ টাকা নিয়ে আসছে, তাদেরকে বিরাট প্রবলেম হবে টাকা জমা দেওয়াটা ব্যাংকে। এটা খুব ডিফিকাল্ট। এটা হয় না যে তা হয়, কিছু কিছু হয়, কিন্তু এটা খুবই নগণ্য যদি আপনি সব অ্যাড করেন সারা বছরের টাকা। আবার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, সেটা হয়, খুব একটা ডিফিকাল্ট না, বাট অ্যামাউন্ট খুব একটা বেশি হবে না। বাট মেজর হচ্ছে আপনার বেসিক্যালি থ্রু দি রেগুলার ব্যাংকিং চ্যানেল দিয়ে, থ্রু প্রপার চ্যানেলে। তারা কি করে টাকা আনে? তারা টাকা আনে বেসিক্যালি থ্রু দি ব্যাংকিং চ্যানেল। এক লোকে যাদের কানেকশন আছে, প্রভাব আছে, খাটিয়ে তারা মোস্ট লাইকলি হ্যাভ সাম লিঙ্ক উইথ দি ব্যাংকের ডিরেক্টরস, ওনার্স, তাদের সঙ্গে একটা যোগাযোগ আছে একটা। তো তারা চিঠিপত্র নিয়ে তাকে দেওয়া হলো, তাকে সে ব্যবসা করবে, চিকিৎসা করবে, অ্যামাউন্ট ইজ, টাকা নিয়ে আসলো। তো সে এখানে এসে যখন টাকা এটা তার জমা দিল, চেকটা জমা দিল, হিয়ার্স এভিডেন্স, তার কাগজপত্র আছে এখানে একটা। এখন সে, আপনি যে ব্যাংকে জমা দিবেন, স্পেশালি আমেরিকাতে, এই কাগজ না দেখে যদি ইফ দে আর নট হ্যাপি, এই টাকা আপনি কোথাও জমা দিতে পারবেন না। তো টাকা নিয়ে আপনি একটা বিরাট বিপদে পড়ে যাবেন। সেম থিং যদি আপনি টাকা, যদি বাড়ি কিনতে যান, একই অবস্থা হবে। জিজ্ঞাসা করবে সে মর্টগেজ কোম্পানি, তুমি টাকা পেলে কোথায়, এটা কোথেকে আসলো? আমরা যখন বাড়ি কিনে জিজ্ঞাসা করি টাকার উৎস কোথায়, তুমি কত বেতন পাও, তুমি সেভিংস কত, হোয়ার ইজ দ্য মানি কেম ফ্রম, অল এভিডেন্স আপনাকে দেখাতে হবে। যেটি খুব একটা ইজি না। তারপর তো বারবার বাঁচা কেনা হচ্ছে। কি করে বাঁচা কেনা হচ্ছে? দেয়ার আর পিপল। একটা কথা আছে না, আপনার শ্রীলঙ্কার পড়েছিলাম, অর্থই সকল অনর্থের মূল। তো মানি ইজ রিয়েলি ডার্টি, wherever it has gone, made everybody dirty. মানে পিপল, ভালো মানুষ খারাপ হয়ে যায় যখন মানি আপনার সোর্স দেখে। তো এগুলো, আর একটা ওয়ার্ল্ড, ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডটা এত কমপ্লিকেটেড, এত কমপ্লেক্স, অলমোস্ট রিয়েলি ডিফিকাল্ট টু রিয়েলি সাইফার, এগুলোকে বের করা। এবার আপনি আপনার ফারুক সাহেব বলেছিলেন যে এগুলো এভিডেন্স লাগবে। তো আপনি যখন যদি বের করতে পারেন যে এই টাকাটা এসে এই ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ওয়েল, what the money came from, how do you know? তো বলে দেয়, here's a paper, here's a paper. আপনি লিগালি তা কিছু করতে পারবেন না, ইম্পসিবল। তো কথা আছে না যে আপনার বলেছেন যে ওই যে আগে কয়েক বছর আগে যে টাকা নিয়ে গেল বাংলাদেশ ব্যাংকের টাকা, অলমোস্ট $1 বিলিয়ন চেষ্টা করছিল, আলটিমেটলি অ্যাবাউট মোর দ্যান $1 মিলিয়ন নিয়ে গেছিল। তার মধ্যে হাউ মাচ মানি গন ব্যাক? ভেরি স্মল অ্যামাউন্ট। বাট এনিওয়ে, টাকা ফিরিয়ে পাওয়া অলমোস্ট ডিফিকাল্ট। এজ আ ফ্যাক্ট, আপনার গভর্নর আমার বন্ধু মানুষ, হি নোজ ভেরি ওয়েল। নিজে IMF কাজ করেছেন, ইকোনমিস্ট, হি নোজ ভেরি ওয়েল, অ্যান্ড হি বিদেশে কাজ করেছে। তো ইট ইজ, বলতে পারেন দ্যাটস ফাইন, ইউ ক্যান মেক অ্যান এফোর্ট, কিন্তু আপনি বিয়ে যাবে আর কাকে ধরবে? যে সামারি যদি করি, অলমোস্ট ইম্পসিবল। আপনার এই কথাটুকুকে দিচ্ছি, তাহলে আসলে প্রচেষ্টাগুলো, আমি বিরতির পরে আবার আসবো, বিরতির পরে আবারও জানতে চাইবো তাহলে আসলে কি কি প্রক্রিয়া বাংলাদেশ অবলম্বন করতে পারে। আরো অনেক প্রশ্ন তো আছেই। ফিরছি একটা বিরতির পর দুরালাপে। ফিরে এলাম দুরালাপে। বিরতির আগে ডক্টর মাহমুদ হাসান যেটি বলছিলেন যে এই টাকা ফিরিয়ে আনা অলমোস্ট ইম্পসিবল, এখান থেকে আমি জনাব ফারুক মঈনুদ্দিন আপনার কাছ থেকে একটু জানতে চাই, তাহলে এই আপনারাও বলছিলেন আসলে এটা অনেক কঠিন ব্যাপার,
এই ইম্পসিবল বা অলমোস্ট ইম্পসিবল কাজটাকে পসিবল করার জন্য কর্তৃপক্ষ আসলে কি কি বা বাংলাদেশ কি কি উদ্যোগ নিতে পারে এবং এখন পর্যন্ত নিয়েছে যেটি কার্যকর হতে পারে? আমি যেটা বলছিলাম আসলে যে কাজটি কঠিন, একেবারে ইম্পসিবল এই কথা আমি বলিনি। কিছু ক্ষেত্রে এটা সফলতা আসতে পারে। এখানে আরেকটি ব্যাপার আমি বলি, আপনি যদি মানি লন্ডারিং অ্যাক্টটা আমরা দেখি 2012 সালের, সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে বলা আছে, যদি আমাদের বিদেশের কথা বাদে দিলাম, প্রথম কথা হচ্ছে যে তাদের ওই ধারায় বলা আছে যে যদি ওইরকম কাউকে শনাক্ত করা যায় তাহলে সরকার এই আইনের অধীনে তাদের সেই সম্পত্তি বিদেশে বাজেয়াপ্ত করতে পারবে। আচ্ছা, বিদেশে বাজেয়াপ্ত করার তো সম্ভব না, কিন্তু বলা হয় যদি বিদেশে যদি এটি লোকেট করা না যায়, দেশীয় সম্পত্তিও তাদের বাজেয়াপ্ত করতে পারবে। তার মানে কিছু অস্ত্র সরকারের কাছে আছে। তো সেই জন্যই একেবারে যে কিছু করা যাবে না তা না। বিদেশে আনতে গেলে যেটা আমরা বলছি সেটি হচ্ছে যে ইয়ে করা, আপনার বিদেশের সাথে চুক্তি করা। কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে যেটা করা যেতে পারে সেটি হচ্ছে যে শনাক্ত করে তাদের সম্পত্তি, দেশীয় কিংবা বাইরের সম্পত্তি ক্রয় করার ব্যবস্থা করা। আমাকে একটু সময় দিয়ে একটু কথা বলবো এই ব্যাপারে। জি জি, ডক্টর ফারুক মইনুদ্দিনের ঠিক বুঝতে পারছি না শেষ মুহূর্তটুকু শুনতে পেলাম কিনা। আমি যেটা সেটা জি, আমি মনে হচ্ছিল শুনতে পাচ্ছিলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জি, বলছিলাম যে আইনে 2012 সালের আইনে আছে, যদি বাইরে শনাক্ত করা যায় সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে, দেশের কিংবা বিদেশের। বিদেশের পাচার করা সম্পত্তি লোকেট করা গেলে তো ভালো, সেই সরকারের সহায়তা নিয়ে করা যেতে পারে। আর যদি তাও না হয় তাহলে দেশে তো যাদের যে সম্পত্তি আছে সেগুলো কিন্তু ক্রয় করা যেতে পারে। এখন কথা হচ্ছে যে বাইরে যারা পাচার করে তারা ধনাঢ্য ব্যক্তি, সুতরাং তাদের দেশে বিদেশে উভয় জায়গায় তাদের প্রপার্টি আছে। সুতরাং একটি পার্শিয়াল একটা রাস্তা সরকারের কাছে যে নাই তা আছে। এখন বাইরের থেকে আনতে গেলে সেটার জন্য আমি যেটা প্রথমে বলেছি, দুই দেশের মধ্যে সমঝোতা লাগবে। এটি হলে কাজটা একটু সহজ হবে, সময় সাপেক্ষ, অনেক লম্বা দীর্ঘ সময় লাগবে, আইনি প্রক্রিয়া পেরিয়ে যেতে হবে। সুতরাং এই কাজগুলো যদি করা যায় এবং সরকার যদি সত্যি অর্থে করে, এবং আমি আরেকটা কথা স্মরণ করে দিতে চাই, এই বছর 2024 সালের মার্চ মাসেও আমাদের আগের সরকারের একজন অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, তিনিও বলেছিলেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি। তো ব্যবস্থা ওনারা কখনোই নেননি, সবসময় বলতেন, লিপ সার্ভিস দিতেন যে আমরা নিচ্ছি অথবা নেব। আইন ছিল, সবই ছিল, তারা করেননি কারণ তাদের সদিচ্ছা ছিল না। আর আরেকটা কথা আমি একটু বলছি যে এখানে এই যে মানি লন্ডারিং এর সবচেয়ে বড় সোর্স কিন্তু আসলে ট্রেডের মাধ্যমে হয়, এবং সেটা আগের, এখন যিনি এনবিআর এর ইমিডিয়েট পাস্ট চেয়ারম্যান, তার আগের চেয়ারম্যান কিন্তু ওপেনলি বলেছিলেন যে বাংলাদেশের 60% ইয়ে হয়, পাচার হয় আপনার ট্রেডের মাধ্যমে, মানে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এর মাধ্যমে। দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। এটাই। জি, মানে কিভাবে হয় সেই বিষয়গুলো জানা, কিন্তু তবুও সেটার লাগামটা কখনো টেনে ধরা হয় নাই। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনার কাছ থেকেও একটু যে দেশের থাকা সম্পত্তি সেগুলো বাজেয়াপ্ত করার সুযোগ আছে। এবারে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছ থেকেও শুনছি যে এই পাচার করা টাকা উদ্ধারে প্রথম উদ্যোগ হবে দেশে থাকা পাচারকারীদের দেশে থাকা সম্পদ সেটিকে বাজেয়াপ্ত করা, যেটির কথা ফারুক মইনুদ্দিন বলছিলেন যেটি করা সম্ভব। এটি এতদিন কি খুব করতে দেখা গেছে? মানে দেশে থাকা সম্পদ এত লাখ লাখ কোটি টাকা পাচার হয়ে গেল, সেটি কি করতে দেখা গেছে? এবং এটিও কি খুব কঠিন, নাকি এটি একটা সহজ কাজ, সহজেই দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা সম্ভব? ধন্যবাদ। আমি যে কয়েকটা কথা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে প্রথমত মানি লন্ডারিং এর এই সুযোগটা, যেটা ফারুক মইনুদ্দিন ভাই স্পষ্টই বলেছেন যে আমাদের ট্রেড যদি আনচার্টেড রিপোর্টও দেখেন তাহলে দেখবেন যে ট্রেডের মাধ্যমে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে বাকি তাহলে 40% কিভাবে হয়। প্রথমত আপনি দেখবেন যে আমরা যে লোনের, আমি বলবো খেলাপি ঋণের যে প্র্যাকটিসটা, কালচারটা তৈরি হয়েছে, সেটার যদি হিস্ট্রি দেখেন তাহলে কিন্তু স্পষ্ট হয় যে মানুষ যখন এমনিতে, আপনি কোনো জামানত, পর্যাপ্ত জামানত ছাড়াই লাখ লাখ কোটি টাকা, ধরেন এক এস আলম গ্রুপ 1,09,000 কোটি টাকা 2019 থেকে 24, সালমান এফ রহমানের 36,000 কোটি টাকা। এই বিষয়টা হচ্ছে যখন পাচ্ছেন তখন কিন্তু আপনার মাথায় ধরে যাচ্ছে যে এইগুলা দেশের ভিতর যেহেতু খেলাপি হচ্ছেন, দেশের কিন্তু প্রোডাকশনে ব্যবহার করা হচ্ছে না, অনুদান।
তাহলে সেই অনুৎপাদিত টাকাটা আপনি কোথাও না কোথাও পাচার করবেন। বিষয়টা হচ্ছে, এবং মানি লন্ডারিং অ্যাক্টের কথাও যদি বলেন ন্যাশনাল স্ট্র্যাটেজি বাংলাদেশের, তখন শব্দগুলোর দিকে তাকাবেন, ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর প্রিভেনশন অফ মানি লন্ডারিং এবং কমব্যাটিং ফিনান্সিং টেরোরিজম। তার মানে হচ্ছে এই স্ট্র্যাটেজিটা কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে আপনি আসলে লন্ডার্ড মানি ফিরে পাওয়া ভেরি ডিফিকাল্ট, কারণ অনেক দেশ মানি লন্ডারিং প্রতিরোধে তারা স্বাক্ষর করেছে, কিন্তু অনেক দেশ, যে দেশ স্বাক্ষর করে নাই, বলেছে আপনি টাকা নিয়ে আসলে আমার দেশে বাণিজ্য করার সুযোগ আছে। অন্য দেশ বলছে আপনি ইচ্ছে করলে হাউজিং এ বিনিয়োগ করতে পারবেন, সম্পদে বিনিয়োগ করতে পারবেন। এই জন্যই প্রকৃতপক্ষে আনাটা অনেক দেশ, ইন্দোনেশিয়াও চেষ্টা করেছিল, কিন্তু খুব বেশি সফল হয় নাই। মানে সফলতা যদি এক্সাম্পল প্রেসিডেন্স দেখতে চান, সেটা আপনি পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে মানি লন্ডারিং এ প্রিভেনশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, একই সাথে আমরা এই সমস্ত জায়গা যেন না করতে পারে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করার কথা কিন্তু বলা হয়েছে। এখন একটা উপায়, সেই উপায়টা কিন্তু আপনি সরাসরি নিতে পারবেন না। বলবেন যে অমুক মানি লন্ডারিং এর সাথে জড়িত, আসলে আপনি আইনগত ভাবে প্রমাণ না করে এই সমস্ত কথাবার্তা এমনিতে বলা যায়, কিন্তু বাস্তবে যখন ব্যবস্থা নিতে চাইবেন তখন কিন্তু প্রমাণ লাগবে। এখন সেই প্রমাণ সাপেক্ষে কথা বলা হচ্ছে যে আপনি স্থানীয় সম্পত্তি যদি থাকে, সম্পদ অথবা সম্পত্তি, সেটা ক্রয় করা, তার পরবর্তীতে সেকেন্ড, একই প্যারাগ্রাফের সেকেন্ডে বলা আছে পরবর্তীতে বিদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা। তার মানে হচ্ছে এটা একটা সহজ উপায় হচ্ছে যে আপনি যদি আইনের দিক থেকে প্রমাণ করতে পারেন, তাহলে এই সমস্ত মানুষের প্রথম অবস্থায় দেশের সম্পদ ক্রয় করার একটা রয়েছে, সেই ব্যবস্থার উজ্জ্বল দৃষ্টান্ত যতদিন স্থাপন করা না যায় ততদিন পর্যন্ত কিন্তু এই মানি লন্ডারিং যেভাবে হচ্ছে একটা প্রক্রিয়া, এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া অনুযায়ী হচ্ছে। যে কারণে ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, এই যে প্রমাণ করার কথাটা বলছেন, এটা আসলে কোথায় প্রমাণ করতে হবে? আদালতের সামনে প্রমাণ করতে হবে? আদালতে প্রমাণ করতে হবে। যেটা হচ্ছে যে অন্যান্য কান্ট্রির এক্সপেরিয়েন্সে যদি বলি, বাংলাদেশকে যেটা করতে পারে সেই প্রমাণের জন্য, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের স্পেশাল তদন্ত কমিটি একটা গঠন করতে পারে। তখন এই সমস্ত বিষয়গুলা প্রমাণাদি সাপেক্ষে তখন কিন্তু পরবর্তী ধাপটা হচ্ছে যে চুক্তিতে যাওয়া, যেটা সবাই বলছে যে ওই দেশের সরকার আসলে প্রকৃতপক্ষে সম্মতি দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানেও একটা আমি বলবো ডুয়ালিটিতে পড়ে যায় যে কি করবে, এটা হবে কি হবে না। কেন? আপনি যখন ডুয়াল সিটিজেনশিপ থাকেন, কথা হচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক, আমার কিন্তু ডুয়াল সিটিজেনশিপ নেই। এখন ডুয়াল সিটিজেনশিপ যখন দ্বৈত নাগরিকত্ব থাকবে, সেই দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে আপনি যে সুযোগ পাবেন, আমার একক নাগরিকত্ব বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে আমি কিন্তু সেই সুযোগটা পাবো না। অতএব আমি মনে করি বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে দ্বৈত নাগরিকত্ব বিষয়টা, এই জায়গাটা এই মানি লন্ডারিং প্রক্রিয়ার সাথে কিভাবে জড়িত সেই নিয়ে একটা বড় গবেষণা হতে পারে। কারণ আমরা দেখি পার্লামেন্ট মেম্বাররা রয়েছে, তারা সঙ্গে সঙ্গে ফ্লাইটে উঠে যেতে পারে। তার মানে হচ্ছে তাদের আসলে দুটো পাসপোর্ট নিয়ে যখন মুভ করে তখন তাদের সেই চিন্তাটুকু থাকে না। আর যার থাকবে এই ধরনের সুবিধা থাকবে, তার কিন্তু সেই পাচার করার নেশা থাকবে। আর যার একক নাগরিকত্ব থাকবে তার কিন্তু থাকবে না। এই বিষয়টা ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আসলে অনেক ছাত্ররাই বাইরে আসে পড়াশোনা, আপনারাও জানেন, বাইরে আসে পড়াশোনা করতে করতে থেকে যায়, অনেকেই দ্বৈত নাগরিকত্ব অনেকেরই হয়ে যায়, কিন্তু তারা তো আসলে পাচার করার অবস্থায় খুব একটা যায় না। মানে দ্বৈত নাগরিকত্ব কি আসলে এটি একটা, আমার কথা হচ্ছে স্টুডেন্ট যাচ্ছে বাইরে, কাজ করছে, প্রফেসরশিপ করছে, সেই জায়গাটুকু এক ধরনের। এই জন্যই আমি বলছি যে আসলে রাষ্ট্রীয় কাঠামো, সংসদ, পার্লামেন্টের, যেমন একজনের 1000 কোটি টাকা থাকা সত্ত্বেও তারা কেন পার্লামেন্টে বসতে চায়, তাহলে সেই মানুষগুলোর সাথে সাধারণ দ্বৈত নাগরিকত্ব, অর্থাৎ আপনি যখন শ্রেণী করবেন দ্বৈত নাগরিকত্ব, তাদের মধ্যে যখন প্রফেশনাল, অকুপেশনাল সেই ক্যাটাগরাইজেশন করবেন, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে কারা ইনভলভ।
ব্যবসায়ী স্পষ্ট এবং ডক্টর শাহাদাত পার্লামেন্টে হোসেন সিদ্দিকী, এটা এই স্পষ্ট। জায়গায় আপনি বলছেন একটা রিসার্চ হওয়া দরকার। অনেক ধন্যবাদ। আসলে তা তো বটেই, দরকার তো বটেই। ডক্টর মাহমুদ হাসানের কাছ থেকে আমি একটু এটি জানতে চাই যে মানে সেই নীতি আমাদের দেশে যেমন নানান আইন কানুন আছে, আমরাও জানি নানান রকম আইন কানুন আছে, এই এস আলমে 1 লাখ কোটি টাকার উপরে নিয়ে পাচার করে দিলেন, ব্যাংকগুলো থেকে নিয়ে পাচার করে দিলেন। আমরা যদি ব্যাংকে যাই ঋণ নিতে, আমাদের 1 লাখ টাকা ঋণ নিতে গেলেও আমাদেরকে নানান কাগজপত্র, নানান বাধা বিপত্তি পেরিয়ে তারপর সেই টাকাটা আমরা পাবো। আর 1 লাখ কোটি টাকা নিয়ে তিনি পেরিয়ে গেলেন, জানাজানিও হলো, কিছুই করা গেল না। বাইরের দেশের নিয়ম কি আসলে? এভাবে কি ঋণ খেলাপি, এভাবে না হলেও মানে ঋণ খেলাপি হওয়া, সেই প্রক্রিয়াগুলো কেমন, সেখানে নজরদারিটা কেমন, সেটা একটু জানতে চাই। আপনি আছেন যুক্তরাষ্ট্রে, সেখানকার খবর জানতে চাই। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি কথা বলতে চাই। আপনি অনেকে বলেছেন যে যদি সরকার চেষ্টা করে, যদি সরকার কোঅপারেট করে, তাহলে টাকা ফিরিয়ে আনা সম্ভবপর। কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন যে এখানে 3টা পার্টি, সরকার একটা বেশি একটা পার্টি, ব্যাংক একটা পার্টি, আর পার্সন যাকে আপনারা অভিযুক্ত করতেছেন যে লন্ডার করলো, সে একটা তো মানুষ, সে একটা এজেন্ট, তার কিন্তু রাইট আছে, লিগেল রাইট আছে। তা আপনি যদি তাকে বলে টাকা ফেরত দাও, সে তো ও তো কোর্টে চলে যাবে। সে তো বললে আমার কাছে সব কাগজপত্র আছে, আমি তো টাকা লোন, এটা তো আমি আনি নাই, আমি তো লিগালি আনি নাই, লিগালি আনছি টাকা, উইথ পারমিশন ফ্রম দ্য গভর্নমেন্ট, পারমিশন ফ্রম দ্য বাংলাদেশ ব্যাংক, পারমিশন ফ্রম দিস ব্যাংক। কারণ এগুলো তো, এরা তো সবাই আপনার সেই অনেক কানেক্টেড মানুষ, তো তাদের ব্যাপারটা এবার আছে, দিল গো টু কোর্ট। ফলে আপনি তো যখন সে কোর্টে যাবে, কোর্টে বলবে যে না দাও, ইনজেকশন দাও, এটি করা যাবে না, তখন গভর্নমেন্টে একদম চুপ করে যাবে, তারা কোনো কথা বলতে পারবে না, সরকার তো কোনো কথা বলতে পারবে না। কাজে ইট ইজ নট দ্যাট ইজি যে খালি সরকার কোঅপারেট করলেই টাকা চলে আসবে, নট নেসেসারিলি। এটা অনেক 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 প্রবলেম হবে। হ্যাঁ, তবে এস আলম এত টাকা কি করে নিয়ে এলো, এটা আমার ফারুক সাহেব ভালো বলতে পারবেন। এটা এস আলম উনি কোথায়, আমি যা দেখলাম, উনি নাকি সিঙ্গাপুরে আছেন, ভালো 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 সেখানে আছেন, এবং সাদা সেখানে বলেছে অনেক কান্ট্রি সেখানে আপনাকে আদর করে নিয়ে যাবে, টাকা নিয়ে আসো, ইনভেস্ট করো এই খাতে সেই খাতে, নো প্রবলেম, তখন কোনো কিছু হবে না। বোথ কান্ট্রি আছে দুইটার মধ্যে। তো আপনি দেখি আপনি দেখে কি করে আপনি টাকা ফিরিয়ে আনবেন? মানে আমি এই জন্য বলছি অলমোস্ট ইম্পসিবল। হ্যাঁ, তবে হবে না তা না, ওই যে বললেন যে শ্রীলঙ্কা থেকে টাকা ফেরত গেছে, অল্প টাকা ছিল সেখানে, ফিরিয়ে দিতে পারছে, কিন্তু সেটা ছিল হ্যাকার্স মানি, হ্যাঁ, এটা টাকাটা হ্যাক করে নিয়ে গেছিল, তো এই জন্য ইট ওয়াজ পসিবল। কিন্তু এটা তো মানুষ, একজন লোক এটা নিয়ে গেছে উইথ প্রপার পেপার, তার কাছে পেপার আছে, পেপার ছাড়া সে তো টাকা আনতে পারতো না, এখানে আনতে পারতো হয়তো, ব্যাংকে দিতে পারতো না, ব্যাংক কোনো ব্যাংকে টাকা নিবে না তার কাছে কোনো পেপার না থাকলে। ফলে হি হ্যাজ অল পেপার ট্রেল। এবং আপনি বিগিনিং বলেছিলেন এফবিআই বলেছে যে দে উইল হেল্প ইউ লিগালি, আইন তো সেখানে থেকে যাবে। হে বলে যে আমি তো এগুলো লটের মানি না, অল আর লিগাল মানি, I got the money with permission from all these people. So how do you call this illegal money? So all are legal from that perspective. তো এফবিআই বলে যে maybe you're right, তাকে হইচই করলে সে তো যাবে কোর্টে, তো এফবিআই একদম চুপ করে যাবে। তো এগুলো আপনি বলতে পারেন টাকা ফিরিয়ে নিয়ে আসবো, আগে এনে দেখা পছন্দ করেন। যারা বলতেছে তারা জানে, কিন্তু তারা অজানা কিছু নেই, দে অল আর এডুকেটেড, তারা দেশে পড়াশোনা করছে, বিদেশে পড়াশোনা করছে, দে নো দ্য রুলস অফ রেগুলেশন বোথ বাংলাদেশ এন্ড আউটসাইড দ্য কান্ট্রি। তো তারা they know exactly what they're talking about. They have to say, yeah, we're going to keep trying, but মানে আগেও যেরকম বলতে হয়েছে, বলা হয়েছে, এখনো বলছেন, আসলে সেটি খুব আশাবাদী আমরা হতে পারছি কিনা সেই প্রশ্নটি রয়ে যাচ্ছে। একটা বিরতির পরে আবারও ফিরছি দুরালাপে, ফিরে এলাম দুরালাপে। আমি একটু এটি জানতে চাই ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনার কাছ থেকে শুরু করি যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়াটা সম্পর্কে আগের দুই পার্টি কথা হচ্ছিল, যে আগের অংশগুলোতে কথা হচ্ছিল, আপনারা সবাই বলছিলেন এটি খুবই কঠিন প্রক্রিয়া, আইনি প্রক্রিয়াগত নানান জটিলতা, অলমোস্ট ইম্পসিবল, এই কথাটিও আসছে। কিন্তু পাচার হওয়া মানে পাচার রোধ করাটা নিশ্চয়ই অলমোস্ট ইম্পসিবল ব্যাপার না। মানে আমরা গত সরকারের আমলে দুটোর একটাও দেখিনি, পাচার রোধও হয়নি, পাচার করা অর্থ যেমন ফেরত হতে পারেনি। এই সরকার ক্ষমতা নেবার পর মাত্র 1 মাসের কিছু বেশি সময়, কি কি উদ্যোগ দেখছেন পাচার রোধ করতে, এবং পাচারের কোনো তথ্য পাচ্ছেন কিনা এই সময়? দেখুন,
যে এই সরকারের 1 মাস পার হলো, 1 মাসের মধ্যে আসলে যে ট্রানজিশন পিরিয়ড চলছে এর মধ্যে যে পরিসংখ্যানের জন্ম হওয়া সেটা কিন্তু খুব কঠিন ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে বিগত সরকারের যদিও আমি আমি আর্থিক প্রতিষ্ঠানগুলোর কথা বলেন এবং বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভের কথাই বলেন, প্লাস হচ্ছে মূল্যস্ফীতির যে অবস্থায় আছে, অর্থাৎ সার্বিকভাবে একটা দেশ কিন্তু আমি বলবো ঝুঁকির মধ্যে রয়েছে বিভিন্ন দিক থেকে। অতএব সেই সমস্ত ঝুঁকি সামলাবেন কিভাবে তা নিয়েই তো হুচুট খেতে হচ্ছে আমি বলবো। কারণ দেখেন বর্তমান যে গভর্নর উনি কিন্তু এক্সপার্ট, বিশেষজ্ঞ, এবং বাংলাদেশের অর্থনীতিটা ওনার মাথায় থাকে। ওনার সঙ্গে আমার যেহেতু অনেক প্রোগ্রাম করা হয়েছে, কথা হয়েছে, সেই প্রেক্ষাপটে আমার অনুধাবন এবং পত্রপত্রিকায় ওনার মতামত সম্পর্কে। কিন্তু দেখেন উনি প্রথমেই হঠাৎ করে একটা ডিসিশন দিয়ে দিলেন যে এই 10টা ব্যাংকে ওই যে সংকট মোকাবেলায় ওই যে লিকুইডিটি সাপোর্ট হ্যাঁ লিকুইডিটি সাপোর্ট দেওয়া হবে না। এখন কথা হচ্ছে এটা কিন্তু প্রথমে একটু হয়তোবা হুট করেই বলা হয়েছে, কিন্তু তার পরবর্তীতে আবার ব্যাক করেছে। কারণ মাথা যন্ত্রণা মানে মাথা কেটে ফেলানো, তাদেরকে বাঁচানো। এখন বাঁচানোর জন্য কিন্তু নিয়েছেন, এখন সেই বাঁচানোটা আসলে কতটুকু বাঁচাতে পারবেন। এখন 10টা ব্যাংক আরো অন্যান্য ব্যাংকেও কিন্তু আরো দুর্বল ভাবে আছে। এখন এই লিকুইডিটি সাপোর্ট দেওয়া সেন্ট্রাল ব্যাংকের জন্য বিষয়টা হচ্ছে একদিকে আপনি কিন্তু বলছেন সংকোচনমূলক মুদ্রানীতি, আবার লিকুইডিটি সাপোর্টের মাধ্যমে যখন আপনি আবার টাকা বাজারে ছাড়ছেন তখন কিন্তু সেই সংকোচনমূলক মুদ্রানীতির এগেইনস্টে বিগত সরকার যেভাবে কাজ করেছিল এখনো এই সরকার এই মানে আমি বলবো বিপদ মোকাবেলা করার জন্য করছেন। এই জন্যই বলছি যে চ্যালেঞ্জটা মোকাবেলা করাটা সত্যিকার অর্থেই বড় চ্যালেঞ্জিং। এবং যেটা হচ্ছে যে আপনি বৈদেশিক মুদ্রার যে রিজার্ভের অবস্থা সেটাও আবার কিভাবে বাড়াবেন দেশের সার্বিক অবস্থার প্রেক্ষাপটে। আমি বলবো যে সরকার এখন চ্যালেঞ্জ মোকাবেলায় সংস্কার যে রিফর্মস কমিটিগুলা করছে সেগুলা আসলে কিভাবে কাজ করবে ভবিষ্যতে, তখন কিন্তু আসলে প্রকৃত পক্ষে মানি লন্ডারিং এর চিত্র যদি লন্ডার্ড না হয় তাহলে তো আমার রিজার্ভ বাড়ার কথা, তাহলে রিজার্ভ যদি বাড়াতে সক্ষম না হয় তাহলে মানি লন্ডারিং কিভাবে হলো? কারণ আমি তো টাকা দিয়ে ডলার কিনেই পাচার করব। বিগত সরকারের একটা বড় দোষ দেওয়া হয় যে আমরা হয়তো পরিসংখ্যান ছাড়াই অযথা বাজারে ডলার অনেক বেশি বিক্রয় করেছি কাউকে না কাউকে হয়তো সুযোগ দেওয়ার জন্য। অতএব সেই এখন কিন্তু ডলার বিক্রি বলছে যে করছে না, প্লাস হচ্ছে হয়তোবা যখন খুব প্রয়োজন হবে তখন হয়তো করবে। কিন্তু এই সমস্ত ইঙ্গিত দেয় যে পজিটিভ মেজার্স নেওয়া হচ্ছে, কিন্তু সেই পজিটিভ জনাব শাহাদাত হোসেন সিদ্দিকী আপনাকে অনেক ধন্যবাদ। অনেক চ্যালেঞ্জের কথা আপনি বলছিলেন, অনেক চ্যালেঞ্জের কথা বলছেন, কিন্তু সেই উদ্বেগটা একদম সাধারণ মানুষের উদ্বেগটা জনাব ফারুক মঈনুদ্দিন আপনার কাছ থেকে জানতে চাই। আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে তো? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে উদ্যোগ লিকুইডিটি ক্রাইসিসে থাকা ব্যাংকগুলোকে তারল্য উদ্বৃত্ত থাকা ব্যাংকগুলো সাহায্য করবে, মানে এই পদক্ষেপগুলোর মধ্যে যত যাই হোক সাধারণ মানুষ তাদের টাকাটা ফেরত পাবে কিনা? এটার ব্যাপারে কিন্তু একটা ব্যাখ্যা বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয়েছে এবং আমরাও জানি যে ব্যাংকগুলোতে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম আছে, মানে বিশেষ ইন্স্যুরেন্সের মাধ্যমে ডিপোজিটারদের একটা সুরক্ষার ব্যবস্থা আছে। তার মানে প্রথম কথা হচ্ছে যে 1 লক্ষ অথবা 2 লক্ষ টাকা পর্যন্ত। এখন আপনি যদি বাংলাদেশের ব্যাংকিং যারা আমানতকারীদের যদি আপনি স্ট্যাটিস্টিক্স নেন দেখা যাবে যে এই এই পরিমাণের ব্যালেন্সধারীর সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি। সুতরাং এই ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিমের আন্ডারে তাদের কিন্তু প্রোটেক্টেড বেশি হলে এর চেয়ে বেশি। এবং সেটা কখন হবে? কোনো একটি ব্যাংক যখন লিকুইডেশনে যায় তখন এই টাকাটা ইন্স্যুরেন্স থেকে পাওয়া যাবে। এটা হচ্ছে প্রথম কথা। সুতরাং আর এই যে লিকুইডিটি সাপোর্টের কথা যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে এই ব্যাংকগুলোকে যদি লিকুইডিটি সাপোর্ট দেওয়া না যায় তাহলে মানুষের মধ্যে যে ব্যাংকিং এর ব্যাপারে অনাস্থা আছে সেটিকে এই অনাস্থাটা বেড়ে যাবে। সুতরাং সেন্ট্রাল ব্যাংক একদিকে আমরা যদিও সাদাত সাহেব বলছেন, ডক্টর সাদাত বলছেন যে এইভাবে লিকুইডিটি সাপোর্ট দেওয়া সংকোচনমূলক নীতির পরিপন্থী, কিন্তু আবার ব্যাংকগুলোকে যদি ফেল করে যেতে হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে আস্থাটা নষ্ট হয়ে যাবে। সুতরাং এই কাজটি মানে এখন সঠিক কাজ না হলে এটি করতে হচ্ছে ব্যাংকগুলোকে রক্ষা করার স্বার্থে। আমরা আমি বলবো
তো সুতরাং এমনকি সামনে আপনি দেখবেন কিছু ব্যাংক থেকে মানে যেসব ব্যাংকের ভালো লিকুইডিটি আছে তাদের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি দিয়ে অন্য কিছু ব্যাংককে, দু এক দিনের মধ্যে আপনারা জানতে পারবেন যে সেন্ট্রাল ব্যাংক গ্যারান্টি দিবে যে তুমি অমুক ব্যাংকে এই ইয়া করো, এই লোনটা দাও, মানে আমরা যেটাকে প্লেসমেন্ট কিংবা কল মানি বলি, সেটাও কিন্তু করা হবে। এটি করা হবে যে আপাতত ব্যাংকগুলোকে রক্ষা করতে হবে, নাহলে ব্যাংক ধসে যাবে। একটি যেহেতু ব্যাংক ধসে যায়, সেই দুর্বল হোক আর সবল হোক, এটা কখনোই কাম্য নয় আমাদের বর্তমান অর্থের জন্য। সুতরাং মানুষের মধ্যে আস্থাটি রাখার জন্য, রাস্তাটা যারা মানুষ ব্যাংকের উপর রাখে সেটির জন্য এটা করতে হচ্ছে। এটা আমি মনে করি সাময়িক পদক্ষেপ। আর আরেকটি কথা, কিন্তু আরেকটা জায়গায় ওটা একটু স্পষ্ট হতে চাই। ফারুক মঈনুদ্দিন, আপনি বলছিলেন 1 থেকে 2 লাখ টাকা এই গ্রাহকের সংখ্যায় বেশি এবং তাদের জন্য ইন্স্যুরেন্স থাকে, কিন্তু তার বেশি যারা, তাহলে তাদের পাওয়াটা টাকা, তাদের গচ্ছিত টাকা ফেরত পাওয়াটা কি অনিশ্চিত? না, অনিশ্চিত নয়। এখন কথা হচ্ছে ব্যাংকগুলোকে এটা কোন সময় পাবে, যখন তখন নয়। ব্যাংক যদি লিকুইডেশনে যায়, ব্যাংক যদি অবসায়ন হয় যে আর ব্যাংক চালাবো না, আমি ব্যবসা বন্ধ করে দিচ্ছি, তখনই কিন্তু তখন ব্যাপারটা হচ্ছে বাকি যারা পাবে তারা হচ্ছে প্রথমে ইন্স্যুরেন্স আন্ডারে পেয়ে যাবে। ইন্স্যুরেন্স তার বাইরে যেহেতু কাভার করবে না, তারা হচ্ছে ব্যাংকের সকল দায় দেনা মিটানোর পরে যেটা থাকবে সেটা তখন তাদেরকে ওখান থেকে দেওয়ার ব্যবস্থা করবে। সে অনিশ্চিত হতে পারে, এটা ব্যাংকের আপনার লায়াবিলিটি অ্যাসেটের উপর নির্ভর করে। সুতরাং যদি ভালো অ্যাসেট থাকে তাহলে এখান থেকে টাকা আস্তে আস্তে ফেরত দেওয়া যাবে, তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এখানে আরেকটি ব্যাপার আমি একটু যোগ করতে চাই, যে আপনি একটু আগে প্রশ্নটা করছিলেন যে সরকার কি ব্যবস্থা নিয়েছে এই প্রতিরোধে। দেখেন এখানে সময় যদি থাকে বলি, সময় কম মনে হয়, ঠিক আছে। মাহমুদ হাসানকে খুব ছোট্ট করে যদি আপনি শেষ করেন। আচ্ছা, আমি চেষ্টা করে বলবো। আসলে আমরা, আপনার কাছে প্রশ্নটা আমার করা হয়নি। আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে আমরা তো মানে অনেক চ্যালেঞ্জের কথা শুনছিলাম, একদম শেষ যেহেতু প্রশ্ন এরকমটা শুনতে চাই যে আমরা তো এতদিন শুনেছি আমাদের অর্থনীতি নাকি ইমার্জিং টাইগার, বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে একটি। আমরা এখন এত চ্যালেঞ্জ, ঝুঁকি সবকিছু শুনতে পাচ্ছি। আসলে আপনার কাছ থেকে জানতে চাই যে বৈশ্বিক দৃষ্টিভঙ্গিটা বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে কেমন? বাইরে থেকে তো যদি আপনি এখন দেখেন তো খুবই খারাপ অবস্থা, কোনো ট্রাস্ট নাই, কোনো ব্যবসায়ীরা যাবে না, কেউ টাকা ইনভেস্ট করবে না, এখন খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, আপনার সেই 6 মাস কয়েক মাস আগে হলে হয়তো যেহেতু মানুষের এক্সপেকটেশন, এটা কারণটা বেসিক্যালি হচ্ছে আপনার গভর্নমেন্ট স্ট্যাবিলিটি। আপনি যেই স্টেবল গভর্নমেন্ট হ্যাজ একটা ভ্যালু আছে, করাপ্ট হোক আনকরাপ্ট হোক। ইফ দ্য গভর্নমেন্ট স্টেবল, তাহলে মোটামুটি মানুষের একটা আস্থা থাকে একটা। কিন্তু আমি তার আগে বলতে, আপনি প্রশ্ন করেছিলেন যে এগুলি বন্ধ করার কি উপায় আছে পাচারের। প্রথমত আমার মতে মেইন সোর্স অফ পাচার হচ্ছে সোর্স, এটা আমার মতে। ফলে আপনাকে ব্যাংকটাকে রিফর্ম করতে হবে। ব্যাংকের ওনারশিপ, ডাইরেক্টরশিপ, ব্যাংকের রিলেশনশিপ উইথ যারা যে মানি এক্সচেঞ্জের যারা ব্যবসা করে তাদের সঙ্গে তাদের রিলেশনশিপ, এগুলো আপনাকে বিগ টাইম রিফর্ম করতে হবে। আর করতে হবে আপনাকে ইন্টেলিজেন্স, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। প্রত্যেক দেশে আছে কিন্তু একটা ইন্টেলিজেন্স, আমি জানি না বাংলাদেশ আছে কিনা, অবশ্যই আছে, মনে হয় না খুব একটা স্ট্রং। তো তারপরে আলটিমেটলি দেখা যাবে কি, এটা ডিপেন্ড করবে কে, যদি আপনি গভর্নমেন্ট এটা করে একটা রিফর্ম করেও এটা তো একটা লিগেল বেসিস লাগবে। তো তার জন্য আলটিমেটলি তো ইউ হ্যাভ টু ওয়েট ফর দি নেক্সট পার্লামেন্ট টু কাম। আদারওয়াইজ যদি আপনি বাইরে যান, ওয়ার্ল্ড ব্যাংক বলে যে তোমার এটা তোমাকে কে অ্যাপ্রুভ করছে, আমরা অ্যাপ্রুভ করছে, তোমরা তো লিগ্যাল গভর্নমেন্ট, তোমরা তো অন্য গভর্নমেন্ট। আজকের মতো শেষ করতে হবে জনাব মাহমুদ হাসান। অনেক ধন্যবাদ, আপনি উদ্যোগগুলোর কথা বলছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ ফারুক মঈনুদ্দিন, ডক্টর শাহাদাত হোসেন, আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক সাথে থাকবার জন্য আজকের মতো বিদায়।